আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ টিভি সিরিজ যার নাম হলো হাই স্কুল হিরোজ। গল্পটা উইক হিরো সিরিজের মতো অতটা ভাইরাল না গেলেও পার্সোনালি আমার অনেক পছন্দ হয়েছে, তাই আশা করছি তোমাদেরও সিরিজটা অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক এই অসাধারণ সিরিজটার এক্সপ্লেনেশন। গল্পটা শুরু হয় বেনলিড কিয়ংকে দেখিয়ে। সে সদ্য টিসি নিয়ে একটা নতুন স্কুলে ভর্তি হয়েছে, যেখানে তার বাবা ওই হাই স্কুলের প্রিন্সিপালকে এটাই বোঝাতে থাকে কিভাবে তার ছেলে ছোট থেকেই স্কুলে সর্বদাই টপ করেছে, এমনকি সে ইন্টারন্যাশনাল অলিম্পিকে গোল্ড মেডেলও জিতেছে। এরপর টিচার তাকে ক্লাসরুমে নিয়ে যায়। টিচারটি তাকে পুরো ক্লাসের সামনে নিজের ইন্ট্রো দিতে বলে, তবে সে শুধুমাত্র নিজের নামটা বলে ক্লাসের পেছনের একটা সিটে গিয়ে বসে পড়ে। এই সময় ক্লাসের দুটো বদমাস ছেলের তার উপরে নজর পড়ে। ক্লাস টিচার ক্লাসের সবাইকে কিছু কোশ্চেন পেপার সলভ করতে দিয়ে বাইরে বেরিয়ে যায়। ক্লাস টিচার চলে গেলে কিয়ং কানে হেডফোন পরে ওই কোশ্চেন পেপার সলভে মনোযোগ দেয়। স্কুল শেষ করে কিয়ং তার একাডেমিতে যায় এবং সেখানে ক্লাস শেষ করে রাতে বাড়ি ফিরে আসে। দেখা যায় বাড়িতে তার মা তার ফিরে আসার ওয়েট করছিল। কিয়ং বাড়িতে এসে তার মায়ের সঙ্গে কিছু কথা বলে এবং তারপর চুপচাপ নিজের রুমে চলে যায়। রুমে আসা মাত্রই সে তার বাবার পায়ের আওয়াজ শুনতে পায়, তাই সে দ্রুত ম্যাথের প্রবলেমগুলি সলভ করতে শুরু করে। তার বাবা তাকে জিজ্ঞাসা করে, আজ তুমি কত নম্বর পেজ অব্দি ম্যাথ করেছো? কিয়ং উত্তর দিয়ে বলে 178 নম্বর পৃষ্ঠা অব্দি। তবে এই সময় তার বাবা লক্ষ্য করে কিয়ং বেশ কিছুক্ষণ সময় ধরে একটা ম্যাথ সলভ করতে পারছে না, যার কারণে তার বাবা অনেক রেগে যায় এবং তার মাথায় টোকা দিয়ে তাকে পড়াশোনাতে মনোযোগ দিতে বলে। মাথায় এভাবে টোকা মারার কারণে কিয়ং এর অনেক রাগ হয়, তবে তা সত্ত্বেও কিয়ং তার বাবাকে সরি বলে এবং শেষমেশ ম্যাথটাকে সলভ করে নেয়। আসলে কিয়ং এর বাবা খুবই টক্সিক প্রকৃতির মানুষ। সে কিয়ং এর সঙ্গে খুবই খারাপ ব্যবহার করত, যার ফলে কিয়ং মাঝে মধ্যেই রাতের বেলায় নিজের গলা চেপে আত্মহত্যা করার চেষ্টা করে। পরের দিন সে পুনরায় স্কুলে আসে আর স্কুলে ঢোকা মাত্রই সে একটা ছেলেকে মার খেতে দেখে। আসলে স্কুলের সেই দুজন বদমাস ছেলে ওই নিরীহ ছেলেটাকে মারছিল। কিয়ং এই ব্যাপারটাকে ইগনোর করে নিজের সিটে গিয়ে বসে এবং কানে হেডফোন পরে পড়াশোনাতে মনোযোগ দেয়। তবে যেভাবে ওই বদমাস ছেলেরা নিরীহ ছেলেটিকে মারছিল সেটা দেখে কিয়ং এর অনেক রাগ হয়, কারণ এই ঘটনাটা কিয়ংকে তার বাবার কথা মনে করিয়ে দিচ্ছিল। ফাইটের একটা পর্যায়ে ওই বদমাস ছেলেগুলো কিয়ং এর টেবিলে থাকা মিউজিক প্লেয়ারটাকে নিচে ফেলে দেয়, যার ফলে ওই মিউজিক প্লেয়ারটা খারাপ হয়ে যায়। তবে তা সত্ত্বেও ওই ছেলে দুটো এই ব্যাপারটাকে ইগনোর করে ফাইট করতে শুরু করে। কিয়ং নিজের খারাপ হয়ে যাওয়া মিউজিক প্লেয়ারটা দেখে রাগ সামলাতে না পেরে ওই ছেলেটার নাম ধরে চিৎকার করে ডাকে। ব্যাপারটা দেখে হং নামের ওই বদমাস ছেলেটা বেশ অবাক হয়ে যায়, কারণ এই প্রথমবার ক্লাসে কেউ তার নাম ধরে চিল্লেছে। এটা দেখে ক্লাসে উপস্থিত বাকি স্টুডেন্টরাও বেশ অবাক হয়ে যায়। এইভাবে পুরো ক্লাসের সামনে হং এর উপর চিল্লানোর কারণে হং অনেক অপমানিত বোধ করে। সে রাগে কিয়ংকে সজোরে একটা লাথি মারে এবং তারপর খুব খারাপভাবে তাকে মারতে শুরু করে। তবে হং এর পার্টনার কোনোভাবে তাকে আটকে নেয়, কারণ ক্লাস টিচার আসার সময় হয়ে গিয়েছিল। স্কুল ছুটির পর হং তার আরেক সাথীকে কিয়নের ব্যাপারে বলে ঠাট্টা করছিল। ঠিক এই সময় কিয়ংকে তাদের দিকে আসতে দেখে হং এবং তার সঙ্গীরা কিয়ংকে একটা সাইডে নিয়ে যায়। সেখানে কিয়ং হং এর উপরে চিৎকার করার জন্য তার কাছে ক্ষমা চায়। তবে ঠিক এই কারণেই হং আরো পেয়ে বসে। সে কিয়ংকে বলে সর্বদাই নিজের সীমার মধ্যে থাকবি আর আমরা যা বলবো সব কথা মেনে চলবি। এটা বলেই হং কিয়ং এর ফোনে নিজের নাম্বারটা সেভ করে দেয় এবং বলে, আমি যখনই মেসেজ করব তখনই রিপ্লাই করবি, আর যদি না করিস তাহলে পরের দিন তোর কি অবস্থা হবে সেটা ভেবে নে। কিয়ং বলে, আমি চাইলেও সবসময় মেসেজ করতে পারবো না, কারণ এরপর আমাকে কোচিং এর জন্য একাডেমিতে যেতে হবে। এটা শুনে হং কিয়ং এর গালে সজোরে একটা চড় মারে, যার ফলে কিয়ং অনেক রেগে যায় এবং হং এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর সেখান থেকে চলে যাওয়ার সময় হং এর একজন সঙ্গী তাকে বলে, তুই লক্ষ্য করেছিলি ও কিভাবে আমাদের দিকে তাকিয়েছিল? হং তখন একটা আলাদাই ভাব দেখিয়ে বলে, চড় খাওয়ার পর ও এমনি ভয় পেয়ে গেছে। তবে তাদের সঙ্গে থাকা আর একটা ছেলে বলে, আমার কিন্তু তাকে দেখে একবারও সেটা মনে হয়নি। এরপর সন্ধ্যাবেলায় তারা কিয়ংকে মেসেজ করে, তবে কিয়ং তাদের মেসেজের কোনো রিপ্লাই দেয় না। এমনকি পরের দিন স্কুলে আসার টাইমেও তারা কিয়ংকে মেসেজ করলে কিয়ং তাদের মেসেজগুলি ইগনোর করে দেয়। কিয়ং এর পর স্কুলে এসে যখন হেডফোন লাগিয়ে নিজের সিটে বসেছিল, তখন হং এসে তার মাথায় টোকা মেরে বলে, আমাদের করা মেসেজের রিপ্লাই দিচ্ছিস না কেন? কিয়ং তখন তাকে সরি বলে, তবে হং তা সত্ত্বেও তার মিউজিক প্লেয়ার ও হেডফোনটা নিয়ে নেয়। কিয়ং তাকে থামিয়ে বলে, প্লিজ ওটা দিয়ে দাও, ওটা আমার জন্য অনেক মূল্যবান। যা শুনে হং তাকে একটা লাথি মেরে নিচে ফেলে দেয়। তবে কিয়ং পুনরায় উঠে দাঁড়ায় এবং হংকে তার মিউজিক প্লেয়ার ও হেডফোনটা চায়। তবে হং তার কোনো কথা না শুনে ওই মিউজিক প্লেয়ারটাকে নিচে ফেলে নষ্ট করে দেয় এবং তার বাবার মতোই মাথায় টোকা দিয়ে বলে, তোর যদি কিছু করার থাকে তাহলে করে নে, ব্যাস
তারপরে আর কি, কিয়ং নিজের রাগ সামলাতে না পেরে হংকে সজোরে একটা পাঞ্চ মারে, যা দেখে ক্লাসের সবাই বেশ অবাক হয়ে যায়। পাঞ্চটা খাওয়ার পর হংও বেশ ঘাবড়ে যায়। এই সময় ক্লাসে ঘুমিয়ে থাকা এক ছেলের তাদের উপরে নজর পড়ে। সে হলো এই গল্পের দ্বিতীয় মেইন লিড। হং কিয়ং এর কাছে পাঞ্চ খাওয়ার পর পুনরায় উঠে দাঁড়ায় এবং কিয়ংকে একটা লাথি মেরে বলে, আজ তোকে মেরেই ফেলবো। তবে কিয়ং এর ভয়ঙ্কর পাঞ্চের আগে সে কোনোভাবেই টিকতে পারছিল না। এভাবেই ফাইটের একটা পর্যায়ে হং কিয়ং এর গলা চেপে ধরে, যা দেখে হং এর একজন পার্টনার তার হেল্প করার জন্য এগিয়ে আসলে ইয়ংগি তাকে আটকে নেয় এবং বলে, এই ফাইটের রেফারি আমি, তাই আমি যতক্ষণ না বলবো কেউ তাদেরকে ছাড়াতে যাবে না। কিছুক্ষণ পর কিয়ং রিয়েলাইজ করে সে যেটা করছে সেটা ঠিক নয়, তাই সে হং এর গলা ছেড়ে নিজের হেডফোন ও মিউজিক প্লেয়ারটা নিয়ে সিটের দিকে এগিয়ে যায়। তবে ঠিক এই মুহূর্তে হং একটা চেয়ার দিয়ে তাকে মারার জন্য এগিয়ে আসলে কিয়ং দুটো পাঞ্চ মেরে তাকে সেখানেই শুইয়ে দেয়, যা দেখে ইয়ংগি সহ ক্লাসের সবাই বেশ চমকে যায়। এরপর স্কুল ছুটি হলে ইয়ংগি কিয়ং এর সঙ্গে দেখা করে তার ফাইটিং স্কিলের অনেক প্রশংসা করে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি আগামীকাল আবারও ফাইটিং এর জন্য রেডি তো? কিয়ং বলে, না, আমি আর কোনোভাবেই ফাইট করতে চাই না। তবে ইয়ংগি বলে, ফাইট তো তোমায় করতেই হবে, কারণ তুমি হংকে মেরেছো। সে অবশ্যই তার বন্ধুদেরকে তোমায় মারার জন্য ডেকে আনবে। এটা শুনে কিয়ং চুপচাপ নিজের একাডেমিতে চলে আসে। দেখা যায় একাডেমিতে যাওয়ার সময় কিয়ং এই প্রথমবারের মতো ক্লাসের ওই বদমাস ছেলে হংকে মারার কথা ভেবে হাসতে থাকে, কারণ এই ফাইটটা করার পর সে নিজেকে অনেকটা স্ট্রেস ফ্রি মনে করছিল। কিয়ং তার একাডেমির ক্লাস শেষ করে রাতে বাড়ি ফিরে আসে। রুমে প্রবেশ করার পর কিয়ং তার দাদাকে হ্যালুসিনেট করতে শুরু করে। আর এখানেই আমরা বুঝতে পারি কিয়ং ওই হেডফোন ও মিউজিক প্লেয়ারটার এতটা কেয়ার করে, কারণ সেটা হলো তার দাদার ফেলে যাওয়া একমাত্র স্মৃতি। তার দাদা এখন আর জীবিত নেই। পরের দিন কিয়ং স্কুলে আসলে হং তাকে ধমক দিয়ে বলে, আজ স্কুল শেষে তুই মার খাওয়ার জন্য রেডি থাক, তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। তবে কিয়ং তার কাছে আগের দিনের জন্য ক্ষমা চায় এবং বলে, আমার লড়াই করার কোনো ইচ্ছে নেই। তখন ইয়ংগি এসে তাকে বলে, লড়তে তো তোকে হবেই, কারণ হং তোকে মারার জন্য তার বন্ধু চুনকে ডেকে আনবে। সে একজন স্টেট লেভেল বক্সার, আর যদি তুই তাকে হারাতে চাস তাহলে তোর অবশ্যই আমার কোচিং এর দরকার পড়বে। যা শুনে কিয়ং বলে, আমি কোনো রকমের ফাইট করতে চাই না। এটা বলেই কিয়ং ওয়াশরুমে চলে আসে। ঠিক তখনই হং তার বক্সার বন্ধু চুনকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। ইয়ংগি এই ব্যাপারটা আগে থেকে টের পেয়েছিল, তাই সে নিজেও ওই ওয়াশরুমের ভেতরে চলে আসে। হং ইয়ংগিকে বাইরে যেতে বললে সে বলে, আমি কেন বাইরে যাব, আমি তো রেফারি। তবে কিয়ং তাদেরকে বলে, আমি ফাইট করতে চাই না, আমাকে যেতে দাও। তবে তা সত্ত্বেও চুন সজোরে কিয়ং এর মুখে একটা পাঞ্চ মারে, যার ফলে তার মুখে বেশ গুরুতরভাবে চোট লাগে। এরপর কিয়ং যখন ওই পাঞ্চের পাল্টা জবাব দেবার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সেখানে একজন টিচার চলে আসে এবং তাদেরকে বকাঝোকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। ক্লাসে এসে ইয়ংগি কিয়ংকে বলে, আমি দেখেছি তুই ওকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিলি। তবে কিয়ং তাকে এই সমস্ত কথাবার্তা বলতে বারণ করে নিজের সিটে গিয়ে বসতে বলে। টিফিনে কিয়ং নিজের ক্লাস থেকে বাইরে বেরোলে তার ব্যাগ থেকে কেউ একজন মিউজিক প্লেয়ার ও হেডফোনটা নিয়ে নেয়। কিয়ং ক্লাসে ফিরে মিউজিক প্লেয়ারটা না পেলে বেশ চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই হং তাকে ফোন করে ওই মিউজিক প্লেয়ারটা নেওয়ার জন্য একটা জায়গাতে ডাকে। কিয়ং কোনো কিছু কথা না ভেবে ওই মিউজিক প্লেয়ারটা নেওয়ার জন্য দ্রুত বেরিয়ে পড়ে। ইয়ংগি ভালোভাবেই জানতো কিয়ং কোথায় যাচ্ছে, তাই সেও তার সাহায্যের জন্য তার সঙ্গে আসে। কিয়ং এবং ইয়ংগি হং এর বলা মতো জায়গাতে পৌঁছালে হং এর বন্ধু চুন কিয়ংকে বলে, যদি সে তার সঙ্গে ফাইটে জিতে যায় তাহলে সে তাকে মিউজিক প্লেয়ারটা দিয়ে দেবে। কিয়ং তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর শুরু হয় দুজনের মধ্যে তুমুল লড়াই। তবে যেহেতু চুন একজন ট্রেন্ড বক্সার ছিল, তাই কিয়ং কোনোভাবেই তার সঙ্গে পেরে উঠছিল না। চুনের কাছে মার খেয়ে কিয়ং এর নাকমুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। তবে তা সত্ত্বেও কিয়ং কোনোভাবেই হার মানে না। সে প্রতিবার পড়ে গিয়েও আবারও উঠে দাঁড়ায়। এভাবেই বেশ কিছুক্ষণ মার খাওয়ার পর কিয়ং চুনের অ্যাটাকিং টেকনিকটা বুঝতে পারে। ফলে সে প্রথমবারের মতো চুনের ডিফেন্স টেকনিক ভেঙে তার মুখে সজোরে একটা পাঞ্চ মারে, যার ফলে চুন আরো রেগে গিয়ে যখন কিয়ংকে মারতেই যাচ্ছিল তখন কিয়ং তাকে নিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। ফলে চুন বেশ গুরুতরভাবে আহত হয়। আর এই সুযোগেই কিয়ং তাকে লাথি মারতে মারতে তার ভেতরে জমে থাকা সমস্ত রাগ ও অভিমান বের করে দেয়। এই দৃশ্যটা দেখে হং এবং তার বাকি সঙ্গীরা বেশ ভয় পেয়ে যায়। কিয়ং এর পর হং এর কাছে গিয়ে তার মিউজিক প্লেয়ার ও হেডফোনটা চায়। হং আর কোনো কিছু না বলে চুপচাপ তাকে হেডফোন ও মিউজিক প্লেয়ারটা দিয়ে দেয়। এরপর সে যখন ওয়াশরুমে এসে নিজের চোখ মুখ ধুচ্ছিল তখন ইয়ংগি তাকে বলে, তোমার ফাইটিং স্কিল আগের থেকে অনেকটাই ডেভেলপ হয়েছে, তবে এটাকে আরো অ্যাডভান্স করতে হবে, কারণ হং ও তার সঙ্গীরা এখানেই থেমে থাকবে না, তারা ভবিষ্যতে তোমাকে আরো কঠিন চ্যালেঞ্জ দেবে। এই সময়ে কিয়ং এর ফোনে তার বাবার মেসেজ আসে।
কারণ তার একাডেমিতে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল। কিয়ং প্রথমবারের মতো ইয়ঙ্গির কাছে তার জামা চায়। ইয়ঙ্গিও খুশি মনে তাদের ড্রেসটা চেঞ্জ করে নেয়। এরপর সে কিয়ংকে তার ক্ষতস্থান লুকানোর জন্য একটা বেবি ক্রিম দেয়। একাডেমিতে পৌঁছে কিয়ং লক্ষ্য করে তার বাবা আগে থেকেই একাডেমিতে উপস্থিত রয়েছে এবং তিনি সমস্ত টিচারদের উপর চেঁচামেচি করছিলেন, যা দেখে কিয়ং এর অনেক রাগ হয়। তবে এই সময় তার চুনকে মারার কথা মনে পড়লে সে বেশ খুশিও হয়, কারণ সে তার বাবার উপরে জমে থাকা সমস্ত রাগ ও অভিমান ওই ফাইটের মধ্যে বের করে দিয়েছে। এই কারণেই বাড়ি গিয়ে সে আজ প্রথমবারের মতো শান্তিতে ঘুমোয়। সকাল হলে তার মা তাকে মুখে থাকা চোট সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে তেমন কিছু নয়, বাস্কেটবল খেলতে গিয়ে চোট পেয়েছি। অনেকদিন পর কিয়ংকে আজ বেশ খুশি দেখাচ্ছিল। সে হাসি মুখে খাবার খায়, মা বাবার সঙ্গে ভালোভাবে কথাও বলে এবং তারপর রেডি হয়ে স্কুলে চলে আসে। অন্যদিকে দেখা যায় স্কুলের সেকেন্ড ইয়ারের লিডার চুনকে এটা বলে মারতে শুরু করে যে তোর লজ্জা করে না? তুই ফার্স্ট ইয়ারের সদ্য ভর্তি হওয়া একটা ছেলের কাছে মার খেয়েছিস। যেভাবেই হোক আজ ওকে ওর উপযুক্ত শাস্তি দিবি, তা না হলে আমি তোর অবস্থা খারাপ করে দেব। এদিকে স্কুল ছুটির পর কিয়ং ও ইয়ঙ্গি যখন একই সাথে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ইয়ঙ্গি কিয়ংকে সাবধান করে বলে এখন থেকে তোকে আরো সচেতন থাকতে হবে, কারণ আজ সেকেন্ড ইয়ারের লিডার চুনকে ডেকে পাঠিয়েছিল এবং সে চুনকে তোর ব্যাপারে জিজ্ঞাসা করেছে। সুতরাং তারা যে কোনো মুহূর্তে তোর উপর অ্যাটাক করতে পারে। আর ঠিক এই মুহূর্তেই চুন বাইকে করে পেছন থেকে এসে কিয়ং এর মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে, যার ফলে কিয়ং নিজের জ্ঞান হারিয়ে ফেলে। ইয়ঙ্গি কোনো রকমে তাকে দ্রুত হসপিটালে ভর্তি করে। হসপিটালে প্রাথমিক চিকিৎসার পর কিয়ং এর জ্ঞান ফিরলে তার প্রথমেই একাডেমিতে যাওয়ার কথা মনে পড়ে। তবে ঠিক তখনই সেখানে তার মা বাবাও চলে আসে, যাদেরকে হসপিটাল থেকেই ডেকে পাঠানো হয়েছিল। এদিকে দেখা যায় চুন তার বাকি সঙ্গীদের সঙ্গে হসপিটালের বাইরেই দাঁড়িয়েছিল এবং তারা কিয়ং এর জন্য বেশ চিন্তিত ছিল। তারা সবাই মিলে এটাই প্রার্থনা করছিল যে কিয়ং এর ক্ষতটা যেন খুব একটা গুরুতর না হয়। অন্যদিকে কিয়ং এর বাবা তাকে জিজ্ঞাসা করে তোমার এমন অবস্থা কিভাবে হলো? তখন পাশ থেকে ইয়ঙ্গি বলে ও সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়েছিল। কিয়ং এর বাবা ইয়ঙ্গিকে স্কুলে তার র্যাঙ্ক সম্পর্কে জিজ্ঞাসা করে। ইয়ঙ্গি বলে সে পড়াশোনাতে খুব একটা ভালো নয়। এটা বলেই সে সেখান থেকে বাইরে চলে যায়। এরপর কিয়ং এর বাবা তাকে বলে তোমাকে আরো বেশি সচেতন থাকতে হবে, কারণ আমি চাই না এইসবের কারণে তোমার পড়াশোনাতে কোনো ক্ষতি হোক। ঠিক এই টাইপের কথাবার্তা ও মানসিকতার জন্যই কিয়ং তার বাবাকে পছন্দ করে না। তবে কিয়ং এর মা তাকে নিয়ে বেশ চিন্তা করে, কারণ তার বাবার এমন অদ্ভুত ব্যবহারের কারণে সে তার বড় ছেলেকে হারিয়েছে। হসপিটালের এমার্জেন্সি লাইট দেখে কিয়ং এর মায়ের তার বড় ছেলের কথা মনে পড়ে, যার ফলে তার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট শুরু হয়। এই সময় কিয়ং এর শারীরিক অবস্থা জানার জন্য চুন নিজেই হসপিটালের ভেতরে আসে। কিয়ং এর মা তাকে জানায় কিয়ং আগের থেকে অনেক সুস্থ আছে। এটা শুনে চুন চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরে কিয়ং এর মা বাবা তাকে নিয়ে বাড়ি ফিরে যায়। এই সময় আমরা ইয়ঙ্গিকে দেখতে পাই। সে পুনরায় ওই হসপিটালে এসেছে কোমায় থাকা তার এক বন্ধুকে দেখার জন্য। এই কোমায় থাকা ছেলেটা আসলে কে আর তার সঙ্গে কি হয়েছে সেটা আমরা সামনে গিয়ে জানতে পারবো। পরের দিন সকালবেলায় কিয়ং প্রতিদিনের মতোই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। তবে তার মা তাকে কিছুদিন বাড়িতে রেস্ট করতে বলে। কিয়ং বলে তার তেমন কিছুই হয়নি, সে স্কুলে যেতে পারবে। এরপর স্কুলে এসে সে ইয়ঙ্গিকে সঙ্গে নিয়ে চুন ও তার বন্ধুদের কাছে গিয়ে বলে এতদিন ধরে যা যা চলছিল সবকিছুই এখানে সমাপ্ত করো, আমার আর এইসব ভালো লাগছে না। এর কিছুক্ষণ পরেই দেখা যায় চুন কিয়ংকে উপযুক্ত শাস্তি দিতে না পারায় সেকেন্ড ইয়ারের লিডার তাকে অনেক মারধর করছিল। এরপর ওই সেকেন্ড ইয়ারের লিডার ঠিক করে সে নিজেই কিয়ংকে শাস্তি দেবে, তাই সে দ্রুত কিয়ং এর সঙ্গে দেখা করার জন্য তার ক্লাসে চলে আসে। আর এর সাথেই সিরিজের প্রথম এপিসোডটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। সিরিজটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।